হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লাইটের বেসিক কিছু ডিটেলস সম্পর্কে জানব। তো প্রথমত লাইট কি? লাইট যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, লাইট হচ্ছে প্রথমত এক প্রকার শক্তি অর্থাৎ এনার্জি, এবং এই লাইট কি করে না আমাদের চোখে দর্শনের অনুভূতি যায়, অর্থাৎ কোনো কিছুকে দেখতে সাহায্য করে। তার মানে লাইট কি হলো না, লাইট আমাদের এক প্রকার শক্তি যা আমাদেরকে কোনো কিছু দেখতে সাহায্য করে। ঠিক আছে, এইবার লাইটের আমরা কিছু বেসিক যে বৈশিষ্ট্যগুলি হয় সেইগুলি সম্পর্কে জানব। প্রথমত বৈশিষ্ট্য যেটা আমরা অনেক আগে থেকেই জানি, সেটা হচ্ছে কি না আলো সরল রেখায় চলে। এটা আমরা সকলেই জানি যে আলো কি হয় না সরল রেখায় চলে। 2 নম্বর পয়েন্ট কি না আলোর স্পিড, আলোর একটি কি না স্পিড আছে। তো আলোর স্পিড বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম হয়। যদি আমরা কল্পনা করি শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম, যেটা আমরা বলি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর স্পিড যেটা হয় সেটা কি হয় না সব থেকে বেশি হয়। বায়ু মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয়। সেই বেগটার মান কত না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলো প্রতি 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করে। এর পরবর্তী পয়েন্ট কি আছে না আলোর প্রতিফলন হয়। এই প্রতিফলন হয় বা প্রতিফলন মানেটা কি না, যখন একটা আলোকরশ্মি একটি মাধ্যম থেকে অপর মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, মানে ধরো আমাদের এখানে বায়ু আছে এবং অন্য একটা কোনো মাধ্যম, সাপোজ ধরো একটি আয়নার বিভেদ তল আছে, এটা কাঁচ, এটা আমাদের বায়ু। যখন একটা আলোকরশ্মি এই কাঁচের ওপর পড়ে বা কাঁচের ওপর পড়ছে বা কাঁচ এবং বায়ুর বিভেদ তলের ওপরে পড়ছে, তখন সেই আলোকরশ্মি যদি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে আমরা কি বলবো, আলোর প্রতিফলন। ব্যাপারটা হচ্ছে ধরো এটা আমাদের একটা আয়না, তো এবং এটা আমাদের হচ্ছে একটি আলোর সোর্স। যখন আলোকরশ্মি এর উপরে পড়ে পুনরায় ফিরে চলে যায়, প্রথম মাধ্যমে ফিরে আসে, যদি আমরা একটু ভালো করে দেখতে চাই, এখান থেকে আমি লাইট ফেলাবো, এখানে ডিফ্লেক্ট করে এখানে এসে পড়বে। এই যে জিনিসটা ঘটছে এটাকে আমরা কি বলবো, আলোর প্রতিফলন। ওকে, এখানে ঠিক করে দেখা যাচ্ছে না, যদি আমরা লাইটের দিকটা দেখতে পাই তাহলে বেশি ভালো হয়। এই বরাবর লাইটটা যাচ্ছে, লাইটটা গিয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসছে, এটাকে আমরা কি বলবো, আলোর প্রতিফলন। নেক্সট পয়েন্টে যদি আমরা আসি, নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ বলতে আমরা কি বুঝি, আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট, সেটা হচ্ছে আলোর প্রতিফলন মানে হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, এবং আলোর প্রতিসরণ মানে হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, না কি হয় যখন একটি বিভেদ তল আছে, ধরলাম আমরা এখানে বায়ু আছে এবং এখানে জল আছে। যদি একটি আলোকরশ্মি এখান থেকে বায়ু মাধ্যম থেকে এসে জলে প্রবেশ করে, সেটাকে আমরা বলবো কি না আলোর প্রতিসরণ। ওকে, ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, আলোর প্রতিফলন ক্ষেত্রে কি হচ্ছে না আলোকরশ্মি একটি মাধ্যম থেকে এসে দুই মাধ্যমের বিভেদ তল থেকে ডিফ্লেক্ট করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, সেটাকে আমরা বলছি কি আলোর প্রতিফলন।
এবং আলোর প্রতিসরণ কি? যখন আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অপর মাধ্যমে বিভেদ তলে আপতিত হচ্ছে এবং দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে তাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। এইবার একটা জিনিস যদি তোমরা খেয়াল করো ভালো করে, এখানে যখন আমরা আলোক রশ্মিটাকে টেনেছি, আলোক রশ্মি আসছে এবং সোজা বেরিয়ে যাচ্ছে এই বরাবর, কিন্তু যখন আমরা দেখব এটা এখানে কিন্তু আলোক রশ্মিটা কিছুটা বেঁকে যাচ্ছে, মানে এই বরাবর আলোক রশ্মিটা যাওয়ার উচিত ছিল কিন্তু আলোক রশ্মিটা যাচ্ছে কিছুটা বেঁকে। এবার এটা কেন হয়? এই কেন হয় এই কারণটা যখন আমরা আলোর প্রতিসরণ বা একটা ডিটেলসে জানবো সেটা বোঝা যাবে। এর কিছু একটা উদাহরণ আছে, যেমন ধরো একটা যখন ওই জলের মধ্যে কোনো বাঁশ বা লাঠি পোঁতা থাকে, আমরা দেখব ভালো করে এই বাঁশ বা লাঠির যে নিচের অংশটা থাকে সেটা আমাদের মনে হয় কিছুটা বেঁকে আছে, ঠিক আছে? এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু আলোর প্রতিসরণের কয়েকটি বৈশিষ্ট্য। এবার আলোর প্রতিসরণের কিছু জিনিসটা কিভাবে হয় সেটা আমরা দেখছি। ধরো এটা আমাদের কাছে কি আছে না, জল আছে, এর মধ্যে জল আছে, এটা আমাদের লাইট সোর্স। লাইটটা আমরা কোথায় ফেলাবো না বায়ু মাধ্যম থেকে জলের মধ্যে ফেলাবো। যদি আমরা ভালো করে দেখি দেখা যাচ্ছে আসলে এই যে জিনিসটা ঘটছে আমাদের এটা হচ্ছে আমাদের বিভেদ তল। এই বিভেদ তলে লাইটটা এসে পড়ার পরে জলের মধ্যে প্রবেশ করছে। এই যে ঘটনাটা এটাকে আমরা কি বলবো না আলোর প্রতিসরণ। এর পরের যে আমাদের বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে আমাদের আলোর বিচ্ছুরণ। আচ্ছা, আমরা কজন রামধনু দেখেছি? রামধনুর মধ্যে কটা বর্ণ থাকে না, 7টা বর্ণ থাকে, যেটাকে আমরা বেনিয়া সহকলা বলে থাকি। তো কি হয়, বিশেষ করে সূর্য থেকে যে আমাদের মেন লাইটের সোর্স কি, সূর্য। তো সূর্য থেকে যে লাইটটা আসে সেই লাইটটা কি হয় না সাদা বর্ণের হয়। সূর্য থেকে যে লাইট আসে সেই লাইটের বর্ণ কি হয় না সাদা। এইবার ওই সাদা বর্ণের আলোকে যদি আমরা কোনো প্রিজমের মধ্য দিয়ে চালনা করি, প্রিজমটা একটু উল্টো হয়ে গেছে, সাদা বর্ণের আলোকে যদি আমরা একটা কোনো প্রিজমের মধ্য দিয়ে চালনা করি, এরকম একটি প্রিজম আছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা বর্ণের আলোকে চালনা করি, তা এখানে আমরা এই সাদা বর্ণের আলো কি হয় না 7টি আলাদা আলাদা বর্ণে ভেঙে যায়। এই যে 7টি আলাদা আলাদা বর্ণে ভেঙে যায় এই ঘটনাকে আমরা বলবো কি না আলোর বিচ্ছুরণ। এই আলো চ্যাপ্টারটির মধ্যে আমাদেরকে লাইটের কিছু কিছু ছবি আঁকতে হবে। লাইটের মধ্যে কি না লাইটের প্রতিসরণ, প্রতিফলন, এরকম কিছু কিছু ছবি আঁকতে হবে। তো সেই ছবি আঁকার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলোক রশ্মি কোন পথে আসছে এবং কোন পথে যাচ্ছে। ওকে, আলোক রশ্মিকে আমরা কী করে আঁকি না, আলোক রশ্মি কোথা থেকে এসে কোথায় যাচ্ছে, বিশেষ করে আলোক রশ্মির ক্ষেত্রে ডাইরেকশনটা সবথেকে ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো ছবি আঁকবো তখন আমাদেরকে এই ডাইরেকশনটা দিতে হবে যে আলোক রশ্মিটা কোন পথ থেকে এসে কোন পথে যাচ্ছে। মানে ধরো এরকম একটা প্রতিফলক তল আছে, সেখানে আলোক রশ্মি আসছে এসে চলে গেছে। এবার এটা আমরা কি করে বুঝবো, কী করে, বা যে পরীক্ষক আমাদের খাতা দেখবে তিনি বুঝবেন কী করে ওখান থেকে আলো আসছে এবং কোনখানে আলো চলে যাচ্ছে, সেটা বুঝবেন কী করে না, তখন আমাদের কি করতে হয় না এরকম করে তীর চিহ্ন দিয়ে দিতে হয় যে আলোক রশ্মি এই পথ বরাবর আসছে এবং এই পথে চলে যাচ্ছে। এর পরবর্তীকালে আমরা কিছু আলোক রশ্মি গুচ্ছ সম্পর্কে জানব। নাকি আমাদের কাছে 3 প্রকার আলোক রশ্মি গুচ্ছ থাকে। একটা হচ্ছে সমান্তরাল, আলোক রশ্মি গুচ্ছ কি না, যদি আলোক রশ্মি এরকম আমাদের প্রত্যেকটি সমান্তরালভাবে চলে সেটাকে আমরা বলবো কি না সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। এর উদাহরণ কী হবে না, সূর্য থেকে যে লাইট আসে সেই আলোক রশ্মিগুলো কী হয় পরস্পর সমান্তরাল হয়। ইনফ্যাক্ট আমরা এটাই ধরবো যে ইনফিনিটি থেকে যে সমস্ত আলোক রশ্মি আমাদের পৃথিবীতে আসে সে প্রত্যেকটি আলোক রশ্মি কী হয় না সমান্তরালভাবে আসে। নেক্সট হচ্ছে আমাদের কি অভিসারী রশ্মি গুচ্ছ, রশ্মি না বলে গুচ্ছ বলি আমরা। তো অভিসারী রশ্মিগুচ্ছ কি না, যখন অনেকগুলি আলোক রশ্মি এসে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়
তখন তাকে আমরা বলবো কি না অভিসারী আলোক রশ্মি উৎস। যেমন বিভিন্ন চারদিক থেকে আলোক রশ্মি এসে একটি নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হচ্ছে, তো সেটাকে আমরা কি বলবো না অভিসারী রশ্মি। উদাহরণ কী হবে, যখন আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি তখন কি হয় না সূর্য থেকে লাইটটা আসে, যদি এটা আমাদের ম্যাগনিফাইং গ্লাস হয় তো সূর্য থেকে আমাদের লাইট এইভাবে এসে ম্যাগনিফাইং গ্লাসের ওপর পড়ে এবং সেটি তারপরে গিয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যেখান থেকে আমরা কি করতে পারি না আগুন জ্বালতে পারি। নেক্সট পয়েন্ট কী হল, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের অপসারী রশ্মি উৎস। অপসারী রশ্মি উৎস কি না যদি একটি বিন্দু থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা কি বলবো না অপসারী রশ্মি উৎস। ওকে, যেমন একটা মোমবাতি জ্বলছে, সেই মোমবাতি থেকে কি হচ্ছে চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমরা কি বলতে পারি সেটা অপসারী রশ্মি উৎসে পরিণত হয়েছে। অথবা কোনো একটা বাল্ব জ্বলছে, সেখান থেকে কী হয় লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তো সেইটা হচ্ছে আমাদের কি না অপসারী রশ্মি উৎস। আমরা কি আলোর প্রতিফলন সম্পর্কে জানব। আলোর প্রতিফলন কি না যখন কোনো আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অপর মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় এবং দিয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে আমরা কি বলবো না আলোর প্রতিফলন। এবার আলোর প্রতিফলনে দুটি সূত্র আছে। কি কি সূত্র না প্রথম সূত্রে বলা হয়েছে আমাদের আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এর মানেটা কি না আমরা ধরলাম এটি একটি আপতিত রশ্মি, যেটা প্রথমে আমাদের বলা হয়েছে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কি না এই তল থেকে যে রশ্মিটা ফিরে যাচ্ছে প্রথম মাধ্যমে সেটা হচ্ছে আমাদের কি না প্রতিফলিত রশ্মি, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এই রশ্মিটি হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দু, এই আপাতন বিন্দু হচ্ছে এই বিন্দুটাকে আমরা কি বলবো না আপাতন বা আপতন বিন্দু। বিন্দুতে অঙ্কিত অভিলম্ব মানে আমরা এখানে একটা অভিলম্ব কল্পনা করব, মানে একটা 90 ডিগ্রি, মানে এই যে টোটাল কোণটা এই টোটাল কোণটা হবে 90 ডিগ্রি। এই তলটার উপর একটা লম্ব কল্পনা করেছি, বলা হয়েছে কি না অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। মানে কি এই আমাদের আপতিত রশ্মি আসছে, এই প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব কী হচ্ছে না একটি সমতলে অবস্থান করছে। এই যে তলটা এটা একটা সমতল কল্পনা করেছি, তার মানে কি এখানেও আপতিত রশ্মি এই তলের উপর পড়েছে, প্রতিফলিত রশ্মিও এই তল থেকে গিয়েছে এবং আপাতন বিন্দুতে যে অঙ্কিত অভিলম্ব কল্পনা করা আছে সেটাও কি না এই তলটির ওপরে আছে। মানে ব্যাপারটা এরকমটাই। এইটি আমাদের আপতিত রশ্মি, এইটা প্রতিফলিত রশ্মি। ওকে, এখানে আমরা অভিলম্ব কল্পনা করেছি। তাহলে এই তিনটা জিনিস কি হচ্ছে না একটা তলের ওপর অবস্থান করতেছে। মানে আমরা যদি দেখি ভালো করে, এই হাতটা যদি আমার তল কল্পনা করো তো এই হাতের ওপরে এই তিনটা আছে, এই জন্য বলা হয়েছে কি না আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করেছে। এরপরে কি বলা হয়েছে না আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এবার আপাতন কোণ কোনটা আমরা সবসময় জিনিসটা গুলিয়ে ফেলি। আপাতন কোণ হচ্ছে কি না আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো কি না আপাতন কোণ। এখানে এটা কি না আপতিত রশ্মি এ অভিলম্বের সাথে, মানে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এর সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা কি বলবো আপাতন কোণ। এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো না প্রতিফলন কোণ। এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। ক্লিয়ার? তাহলে আমরা
আলোর প্রতিফলন সম্পর্কে দুটো সূত্র ভালো করে জানলাম। একটা হচ্ছে কি না আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব কি হচ্ছে না একই সমতলে অবস্থান করছে এবং এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হয় না সমান হয়। ক্লিয়ার? এইবার যদি আমাদেরকে বলে তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, যদি আমাদেরকে এই কোণটার মানটা দিয়ে দেয় 60 ডিগ্রি, তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত হবে? যদি জিজ্ঞাসা করে প্রতিফলন কোণের মান কত হবে, না এটা যদি 60 হয় আমাদের এটা কি, এটা তো অভিলম্ব, অর্থাৎ 90 ডিগ্রি। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি তাহলে আরও পরিষ্কার হবে। এটা যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটা কত হবে? এই পুরো কোণটা আমাদের কত 90, তার মানে এটা হবে 30 ডিগ্রি। এই কোণটা কি না আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয় পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা আমাদের হবে 30 ডিগ্রি। আলোর যে প্রতিফলন হয় এই আলোর প্রতিফলন আবার দু রকমের হয়। কীরকম না একটি হয় আমাদের নিয়মিত প্রতিফলন, এবং অপরটি হয় আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলন। এইবার আমরা নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন সম্পর্কে ডিটেলসে জানি। নিয়মিত প্রতিফলনটা কি না যখন আলোকরশ্মি কোনো মসৃণ তলের উপর সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো মসৃণ তলে আপতিত হয় এবং সেখান থেকে প্রতিফলিত হওয়ার পরে পুনরায় সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবেই বেরিয়ে যায়, তাকে আমরা কি বলবো না নিয়মিত প্রতিফলন। অর্থাৎ কি সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ মাধ্যম কর্তৃক মসৃণ তল কর্তৃক প্রতিফলিত হয়ে যদি পুনরায় সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে ফিরে যায় তখন তাকে আমরা কি বলবো না নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনটা কি না বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে এসে আপতিত হয়, সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে এসে আপতিত হয়ে এর কী হবে এরা এলোমেলোভাবে চলে যায়। এই যে এটাও তো অ্যাকচুয়ালি এটাও প্রতিফলন, কিন্তু এখানে কি হয়েছে না সমান্তরাল রশ্মিগুচ্ছ এই তলের ওপরে আপতিত হয়েছে এবং তারা পরস্পর সমান্তরাল হয়ে চলে গেছে এবং এই ক্ষেত্রে কি তলটা না মসৃণ তল হচ্ছে। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে না সমান্তরাল আলোকরশ্মি আসছে কিন্তু সেটি একটি অমসৃণ তলের ওপরে আপতিত হয়েছে এবং আপতিত হওয়ার পরে পুনরায় যখন প্রথম মাধ্যমে ফিরে যায় তখন তারা বিক্ষিপ্ত এলোমেলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। সেই প্রতিফলনকে আমরা কি বলবো না বিক্ষিপ্ত প্রতিফলন। এইবার নিয়মিত প্রতিফলন আমরা কোথায় দেখতে পাই না আমাদের যে দর্পণ আছে সমান্তরাল দর্পণ, যেটা আমরা আয়না ব্যবহার করি বা মিরর যেটাকে আমরা বলে থাকি, সেখানে কি হয় না নিয়মিত প্রতিফলন হয়। এছাড়া কোথায় হয় না জলের উপরিতলে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে জলের তলটাকে যেন স্থির থাকে। জল যদি মানে এলোমেলোভাবে হয় বা বলবো জলের তল যদি পুরোটা স্থির থাকে তখনই কিন্তু নিয়মিত প্রতিফলন হয়, না হলে কি হবে বিক্ষিপ্ত। জলে যদি আমাদের ঢেউ বা তরঙ্গ থাকে তখন কি হবে না তখন সেটা কি হবে সেটা এইরকম তল বা অমসৃণ তলে পরিণত হবে, তখন কি হবে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হবে। বিক্ষিপ্ত প্রতিফলনের সবথেকে বড় উদাহরণ কী হবে আমাদের বাড়ির যে দেওয়াল থাকে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হতে পারে, অথবা সবথেকে বড় উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না সিনেমার পর্দা। এই সিনেমার পর্দাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। কেন হয়? অনেক সময় আমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন কেন হয়, অথবা যদি সিনেমার পর্দাতে নিয়মিত প্রতিফলন হতো তাহলে আমাদের কি অসুবিধা হতো। যদি নিয়মিত প্রতিফলন সিনেমার পর্দাতে হতো মানে সিনেমার ঘরে কি থাকে এখানে একটা স্ক্রিন লাগানো থাকে, এখানে প্রজেক্টর থাকে, তো এখান থেকে আলোকরশ্মি এই সিনেমার পর্দায় পাঠানো হয় এবং সেই সিনেমার পর্দা থেকে বিক্ষিপ্ত হয়ে আমাদের চোখে আসে। এইবার যদি আমাদের নিয়মিত প্রতিফলন হতো, এবার এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে বা যদি অন্য কোনো অ্যাঙ্গেলেও থাকতো, এই সমান্তরাল রশ্মিগুচ্ছ যেগুলো যাচ্ছে সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ কী হবে
প্রতিফলিত হওয়ার পরে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে। যদি কোনো কোণে ছাড়া হয় তাহলে সেটা এদিকে আসবে। বেশিরভাগ সময় আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই এখানে কি হয় না দেওয়া হয়, যে প্রজেক্টরটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা থাকে, সেখান থেকে কি হয় না এখান থেকে সোজা আলোক রশ্মি গেল, এবং এই সোজা আলোক রশ্মি যাওয়ার পরে সে যখন সোজা যাওয়ার পরে পুনরায় কী হবে, যদি নিয়মিত প্রতিফলন হতো পুনরায় এখানে ফিরে আসতো। ফলে এই পর্দার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ব্যক্তি বসে আছে বা যারা ব্যক্তি বসে তারাই কেবলমাত্র সিনেমা দেখতে পেত। অপরজন যে এখানে বসে তার কাছে কোনো লাইট ডিফ্লেক্ট হয়ে আসতোই না। ফলে কী হয়, যদি বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তাই জন্য এটাকে অমসৃণ করা হয়। এর ফলে কী হবে, এই যে লাইট যাচ্ছে এই লাইট চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে কী হবে না, সিনেমা হলের প্রত্যেকটা কোণায় বা যে কোনো জায়গায় যেখানে হোক ব্যক্তি বসে থাকুক না কেন, তারা সিনেমা ভালোভাবে দেখতে পাবে। এতটাই ছিল আমাদের আলোর প্রতিফলন সূত্র এবং আলোর প্রতিফলনের